এই নতুন খারাপ লাগাকে সঙ্গী করেই দিনগুলো কেটে যাচ্ছিল অনন্তর। তবে এর মধ্যে ফিজিওথেরাপিটা কিন্তু রেগুলার করতে হচ্ছে ওকে। আসলে না করে এখন উপায়ও নেই। রূপকথা অত সহজে ছাড়ার পাত্রী নয়। ও পণ করেছে অনন্তকে ঠিক করিয়েই ছাড়বে। আসলে এই কনফিডেন্সটা রূপকথার ওর ওপর থাকলেও ওর নেই নিজের ওপর। জীবনের এই একটা অ্যাক্সিডেন্ট অনন্তর ভেতরের জোরটাকে যেন কেমন ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল কয়েক সেকেন্ডেই। আসলে এটাই তো সত্যি। জীবনের চলার ভিড়ে হঠাৎ করে এমন কিছু মিনিট সেকেন্ড চলে আসে সামনে, যেটা নিজের জন্য করা পুরনো সব হিসেবগুলোকে উল্টে পাল্টে রেখে দেয়। আর বদলে ফেরত আসে নতুন একটা হিসেব, একটা না মেলা অঙ্ক। 6 মাস আগে হওয়া এই অ্যাক্সিডেন্টটাও সেরকম অনন্তর কাছে একটা না মেলা অঙ্কের মতন, যেটা আজও চোখ বন্ধ করলে মাঝে মাঝে দেখতে পায় ও। আর একটা অদ্ভুত ভয়, যন্ত্রণা এসে ঘিরে ধরে ওকে। এখনো ভেসে ওঠে সেই দিনটার ছবি চোখের সামনে। ওই দিন সন্ধেবেলা হসপিটালে ডিউটি শেষ করে বাইক নিয়ে ফিরছিল বাড়ি রোজের মতন। কলকাতার ক্লান্ত রাস্তাঘাট, হালকা ট্রাফিক, অল্প ভিড় পেরিয়ে এগিয়ে যাচ্ছিল অনন্তর বাইকটা স্পিডে। বাড়ি পৌঁছতে আর 10 মিনিট বাকি ছিল, কিন্তু তখনই হঠাৎ পেছন থেকে একটা স্করপিও খুব স্পিডে এসে ওর বাইকে ধাক্কা দিল। অনন্ত কিছু বোঝার আগেই ছিটকে পড়ল রাস্তার ওপর। আর ওর বাইকটা এসে পড়ল ওর কোমরের ওপরেই। ব্যাস, তারপর আর কিছু মনে নেই। আচমকা চারিদিকটা অন্ধকার হয়ে এসেছিল ওর সামনে। সেন্স ফিরেছিল 3 দিন পর, কিন্তু ততক্ষণে যা শেষ হবার হয়ে গেছে। ওর কোমরের কাছ থেকে পা অবধি শরীরটা তখন সারহীন। অনন্ত আর নিজের ইচ্ছেই ওর পায়ের একটা আঙুলও নাড়াতে পারছিল না এরপর। যদিও ডাক্তার বলেছিল এটা টেম্পোরারি প্যারালাইসিস, রেগুলার ট্রিটমেন্ট আর ফিজিওথেরাপি করলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু অনন্তর কানে সেদিন কোনো কথাই আর যায়নি। হঠাৎ মনে হচ্ছিল লাইফের যেই রেসটায়ও এতদিন দুরন্ত গতিতে ছুটছিল, আজ হঠাৎ সেটা থেমে গেছে। আর নিজের জীবনের সাথে ইনভ্যালিড শব্দটা জুড়ে গেছে পুরোপুরিভাবে। পাগলের মতন হাত দুটো দিয়ে সেদিন নিজের পায়ে কিল চড় ঘুষি মেরেছিল ও অনেকক্ষণ। যদি কিছু ফিল হয়, যদি যন্ত্রণাটা বুঝতে পারে, যদি একবার পায়ের পাতাটা নড়ে ওঠে ওর। কিন্তু সেসব কিছুই আর হলো না। অনন্ত নিজের ক্লান্ত শরীর আর ক্লান্ত মন নিয়ে আস্তে আস্তে চেষ্টাটা করা বন্ধ করে দিল। তবে সেই দিন ওই নিথর শরীর নিয়ে আইসিইউতে শুয়ে শুয়ে অনন্তর আনমনে হঠাৎ হঠাৎ একটা মুখই বারবার ভেসে উঠছিল চোখের সামনে অকারণে। রূপকথাকে দেখতে ইচ্ছে করছিল খুব সেই দিন। মনে হচ্ছিল অনন্তর ভেতরে যে ঝড়টা চলছে সেটার কেউ বুঝুক না বুঝুক ওই মেয়েটা ঠিক বুঝবে। সেদিন হসপিটালে মিথিলা, মা, আত্মীয় স্বজন অনেকেই এসে ভিড় করেছিল, কিন্তু ওর চোখ শুধুমাত্র ওই একটা চেনা মুখকেই খুঁজছিল বারবার। মনে হচ্ছিল একবার যদি ওই হারিয়ে যাওয়া মেয়েটা ফিরে আসতো, একবার যদি ওই বাবা মারা যাওয়ার দিনের মতন ওর হাতটা এসে শক্ত করে ধরতো, তাহলে হয়তো এই লড়াইটাও ঠিক জিতে যেত। কথাগুলো আজও হঠাৎ রূপকথাকে দেখে আবার মনে পড়ে গেল। একটু বেহিসেবি লাগলো নিজেকে। আজকাল যে কি হয় কে জানে। এই মেয়েটার সামনে এলেই মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকে চলে যায় অনন্ত। পুরনো নতুন সবটাই তখন এলোমেলো লাগে ওর। মিথিলার জন্য কোনোদিনই তো এরকম ভাবনা আসেনি আগে। এই অকারণে এলোমেলো হয়ে যাওয়া, এই বুঝি হারিয়ে ফেলবো এরকম একটা ভয়, আর একসঙ্গে অনেক স্মৃতির ভিড়, এই সব কিছুই অনন্তর মিথিলাকে দেখে মনে হতো না কখনো, যেটা এখন রূপকথাকে দেখলে হয়। আসলে মিথিলার সাথে এ 2 বছরের সম্পর্কটা যেন মনের থেকেও বেশি একটা নিয়ম রক্ষার মতন হয়ে গিয়েছিল। কেরিয়ার, কাজের চাপের ফাঁকে মাসে একবার ডেটিংয়ে যাওয়াকে কখনোই ভালোবাসা বলে না। সেই টান, সেই ফিলিংস কখনোই দুজনের মধ্যে ছিল না। যেটা ছিল প্রথমে সেটা হলো অ্যাট্রাকশন বা মোহ। আর ওই অ্যাট্রাকশন 2-4 মাস বাদেই কেটে গিয়েছিল অনেকটা তাল কাটার মতন। আর তারপর একটা তালহীন, ছন্দহীন, লয়হীন রিলেশনশিপকে বয়ে নিয়ে যাচ্ছিল ওরা। আসলে শুরুতে দুজনের বাড়ির লোক ব্যাপারটা জেনে গেছিল, আর তখন তো মিথিলার বাবা মার কাছে অনন্ত ছিল সুপাত্র। এত ব্রাইট ফিউচারের একটা ছেলেকে দেখে ওরা অনেক জামাই আদরই করেছিল এক সময়। তাই হয়তো মুখের ওপর না বলে বেরিয়ে আসতে পারেনি অনন্ত মিথিলার জীবন থেকে। তবে যখন অ্যাক্সিডেন্টের পর মিথিলা বেরিয়ে আসতে চেয়েছিল অনন্তর কাছ থেকে, ও আটকায়নি একবারও, বরং সেই মুহূর্তে নিজেকে হালকা লাগছিল অনেক। মনে হচ্ছিল একটা জোরের লোক দেখানি সম্পর্ক থেকে মুক্তি পেল যেন। এইসব কথাই এক মন দিয়ে ভাবছিল অনন্ত। হঠাৎ রূপকথার কথায় সম্বিত ফিরল। এত মন দিয়ে কি ভাবছেন আপনি? অনন্ত এর উত্তর দিতে গিয়েও 1 সেকেন্ডের জন্য থমকে গেল। এখন রূপকথাকে নীল রংটাই বেশ মানায় তো।
ওর গলায় জড়ানো ওড়নাটা দেখে হঠাৎ মনে হলো অনন্তর, আর নিজেই নিজের ভাবনা নিয়ে অবাক হয়ে গেল। 2 বছর আগে কি কখনো রূপকথাকে এত মন দিয়ে দেখেছেও? প্রশ্নটা আপনা আপনি নিজেকে করে ফেললো মনে মনে। তবে রূপকথা ওর এই ভাবনার ভিড়ে এবার অসহ্য হয়ে গেছে, তাই নিজের গলার ভলিউমটাকে একটু বাড়িয়েই বলল, এবার কি হলো বলবে? তুমি যদি তোমার এই ভাবনার সাগর থেকে বেরিয়ে আসো তাহলে তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতাম। কথাটা শুনে এবার অনন্ত কিছুটা নড়ে চড়ে বসলো। তারপর একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ইম্পর্টেন্ট কথা বলবি? আবার কোনো নতুন ডাক্তারের সাথে কনসাল্ট করতে চাস নাকি? দেখ, এইসব করে কোনো লাভ নেই। আমি এখন উঠে দাঁড়াতে পারছি, কিন্তু হাঁটতে আরও টাইম লাগবে। এর থেকে ফার্স্ট রিকভারি পসিবল নয়। আমি তো একটা সময় ডাক্তারি করতাম, তখন আমার মতন কেস অনেক দেখেছি, তাই বলছি। রূপকথা এবার আলতো হেসে উত্তর দিল, হয়েছে শেষ? আচ্ছা, তোমরা ডাক্তাররা কি ট্রিটমেন্ট, রোগ, ওষুধ এইসব ছাড়া অন্য কিছু ভাবতে পারো না? অদ্ভুত। আর আমি কি বলেছি আমি অন্য ডাক্তারের সাথে কনসাল্ট করছি? আমি একটা অন্য টপিক নিয়ে তোমার সাথে কথা বলতে এসেছি এখন। অনন্ত এসব শুনে এবার দ্বিগুণ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, অন্য টপিক? সেটা আবার কি? রূপকথা এবার মুখটাকে একটু সিরিয়াস করে বলল, তোমার মনে আছে একটা সময় তুমি আমাকে কি বলতে, যে তুমি নর্থ বেঙ্গলের ওপর একটা ট্রাভেল বুক লিখতে চাও, যেখানে তোমার তোলা পাহাড়ের সব ছবিগুলো থাকবে? কথাটা শুনে অনন্ত এবার একটু হকচকিয়ে গেল। এতদিন আগের কথা রূপকথা মনে রেখেছে, তবে রূপকথা কথা থামালো না, ও বলেই চলল, একটা সময় তো পাহাড়ের জন্য পাগল ছিলে, সুযোগ পেলে বেপাত্তা হয়ে যেতে নর্থ বেঙ্গলে। তুমি তো মনে হয় ওখানকার অলিগলি চেনো। আর ওই পাহাড়ের ছবিগুলো, মাঝে মাঝে মনে হতো তোমার ক্যামেরাটাকে আমি চুরি করে নিই, শুধু ওই ছবিগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, সেই বইটা তুমি এই ফ্রি টাইমটাই লিখে ফেলো, পাবলিশার আমি খুঁজে এনে দেব, সেসব নিয়ে ভেবো না। এত কিছু একসঙ্গে বলে রূপকথা এবার একটু থামলো অনন্তর উত্তরের অপেক্ষায়। কিন্তু অনন্ত তার বদলে হঠাৎ একটু প্রশ্ন করে উঠল, হ্যাঁ ঠিক, নর্থ বেঙ্গলের অলিগলি আমি চিনি, অনেক ছবিও তুলেছি, কিন্তু এইসব ছাড়াও বই লেখার জন্য তো আর একটা জিনিস লাগে, সুন্দরভাবে কথা সাজিয়ে লেখার ট্যালেন্ট, যেটা আমার নেই, তাই বই করাও পসিবল নয়। রূপকথা এবার অনন্তর কথাটা শুনে একটু বিরক্ত হলো, তারপর কিছুটা উত্তেজিত হয়েই বলল, ওহো, সব কথার শেষ কথাই তোমার পসিবল নয়? আমি বাংলার স্টুডেন্ট আছে কি করতে শুনি তোমার সামনে? তুমি লিখতে পারো না জানি, কিন্তু বলতে তো পারো তোমার এক্সপেরিয়েন্সের কথা, জায়গাগুলোর নাম, যাওয়ার রাস্তা, অন্য ইনফরমেশন, এইসব কিছুকে লেখার দায়িত্ব আমি নিলাম, হয়েছে? সেই দিন রূপকথার কথাগুলো শেষ হওয়ার পর আপনা আপনি একটা হাসি চলে এসেছিল অনন্তর মুখে। আসলে এরকম একটা বই করার ইচ্ছা ওর সেই কলেজ লাইফ থেকে ছিল, তবে ভাবেনি কখনো সেটা লেখা হবে হুইল চেয়ারে বসে। না, এর জন্য এখন দুঃখ হচ্ছে না, তবে অদ্ভুত লাগছে খুব। এই আগের 6 মাস তো এতটা পজিটিভলি ভাবতে পারিনি কখনো। তখন তো বরং মনে হতো ওর পায়ের মতন জীবনটাও নিথর, প্রাণহীন। আসলে একটা রাতেই যখন সবকিছু পাল্টে যায়, ইনভ্যালিডের মতন একটা শব্দ এসে জুড়ে যায় জীবনে, তখন চারিদিকটা অন্ধকারই লাগে। যেই অনন্ত একটা সময়ে কিলোমিটারের পর কিলোমিটার ট্রেক করত, তার যখন একদিন বিছানা থেকে হুইল চেয়ার অবধি পৌঁছতে গেলেও মায়ের ওপর ভর করতে হতো, তখন সত্যি মনে হতো মাঝে মাঝে নিজেকে শেষ করে দেওয়ার কথা। মনে হতো আর হয়তো কখনো উঠে দাঁড়ানো হবে না ওর এই জীবনে। আর শেষ করে দেওয়ার চেষ্টাও যে করেনি নিজেকে তা না, কত রাত হাতের শিরার ওপর ব্লেডটা ধরে বসে থেকেছে, কতবার ঘুমের ওষুধের স্ট্রিপটা পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু চেষ্টাটা সফল করতে পারেনি কিছুতেই। নিজের মৃত্যু নিজে ডেকে আনার মতন সাহস জোগাড় করতে পারেনি মনে। মৃত্যু ভয় এসে শেষ মুহূর্তে ঘিরে ধরেছে ওকে, আর হাত থেকে তখনই ওই ব্লেড, ঘুমের ওষুধের স্ট্রিপগুলো ছিটকে পড়ে গেছে দূরে। আর হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠেছে সেই চেনা মুখটা, রূপকথার হাসি, গলার আওয়াজ, সবকিছু। অ্যাক্সিডেন্টের পর যেন আরো বেশি করে মনে পড়তো মেয়েটাকে। মনে হতো নিজের শেষ হয়ে যাওয়ার আগে কি আর একটা বারের জন্য দেখা হবে না ওর সাথে? এই জীবনে কি সত্যি আর কখনো অনন্ত দেখতে পাবে না রূপকথাকে? এসব ভেবে ভেবে মাঝে মাঝে খুব রাগও হতো। কেন এইভাবে কিছু না বলে চলে গেল রূপকথা? কেন যাওয়ার আগে অন্তত একটা ফোন নাম্বারও দিয়ে গেল না ওকে? প্রশ্নগুলো নিজেই নিজেকে করতো বারবার। আর তখন চারিদিকটা যেন আরো বেশি অন্ধকার লাগতো অনন্তর। মনে হতো এই অন্ধকারটা কোনোদিনই আর কাটবে না, নতুন সকাল আসবে না আর জীবনে। তবে হঠাৎ এই দুপুরে ওর সব হিসেবকে ভুল সাজিয়ে একটা আলো এসে ঢুকেছিল অনন্তর ঘরে।
যার নাম রূপকথা। হ্যাঁ, প্রথমে যদিও খুব রাগ হয়েছিল দেখে, তবে সে পুরনো অভ্যেসের মতন রাগটাকে রূপকথার উপর জমিয়ে রাখতে পারেনি অনন্ত। ফিরে গিয়েছিল ওই বন্ধুত্বটার কাছে সব ভুলে। তারপর আস্তে আস্তে অন্ধকারটা কাটতে শুরু করেছিল ওর জীবনে। হয়তো এতদিন ধরে একা লড়াই করতে করতে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল অনন্ত। রূপকথা আসতে মনে হলো দলটা এবার একটু ভারী হয়েছে নিজের, এখন ঠিকঠাক লড়তে পারবে। এই সময় ফিজিওথেরাপিগুলোর প্রত্যেকটা সেশনে অনন্ত যখন ক্লান্ত, নিস্তেজ হয়ে যেত, রূপকথা এসে শক্ত করে ওর হাতটা ধরতো। যখন উঠে দাঁড়ানোর পর এক পা এগোতে গিয়ে আর জোর পেত না, রূপকথা তখন পাশে দাঁড়িয়ে বারবার মনের জোর দিয়ে যেত। যখন রোজ রোজ ওষুধ খেতে খেতে বিরক্তি চলে আসতো মনে, রূপকথা তখন বাচ্চাদের মতন বুঝিয়ে হলেও ওষুধটা ঠিক খাইয়ে দিত। এইভাবে সময়ের সঙ্গে যুদ্ধ চালাতে চালাতে অনন্ত একটা সকালে নিজে চলতে শুরু করলো। অনেক দিনের পরিশ্রম, চেষ্টা, ট্রিটমেন্ট সবকিছুকে সত্যি করে অনন্তর এই চলার শুরু হয়েছিল। তবে সেদিনও রূপকথাকে এই শুরুর ব্যাপারে এমনি এমনি জানতে দেয়নি। একটা সারপ্রাইজ দিয়েছিল ওকে। সকাল সকাল লাঠির ওপর ভর করে এক কাপ কফি নিয়ে ওর ঘর অব্দি গিয়েছিল। ঘুমন্ত রূপকথা তখনও একটা স্বপ্নের মধ্যে ছিল। অনন্তর গলার আওয়াজে সেই স্বপ্নে আলতো করে ভেসে এসেছিল একবার, দুবার, তিনবার। আর এই শেষবারে ডাকটা সব থেকে জোরে ছিল, তাই রূপকথার স্বপ্ন ভেঙে আচমকা চোখ খুলেছিল। আর তারপর যা দেখেছিল সামনে, সেটা দেখে মনে হচ্ছিল ও হয়তো এখনো স্বপ্নের ভেতরেই আছে। অনন্ত নিজে দাঁড়িয়ে ওর সামনে। দৃশ্যটা দেখেই ও লাফিয়ে উঠে বসেছিল খাটে। চোখগুলো কেমন বড় বড় করে তাকিয়েছিল অনন্তর দিকে। কাল অবধি জানতো যে অনন্তর চলার জন্য শুধু লাঠি না, অন্য একজনের কাঁধে ভরও করতে হয়। কিন্তু আজ তাহলে এটা কি দেখছে? তবে ওর কিছু জিজ্ঞাসা করার আগেই অনন্ত বলে উঠেছিল হাসতে হাসতে, রূপকথা, তুই কি ভূত দেখলি? চোখটাকে আর বড় করিস না, আর একটু হলে নিচে খুলে পড়ে যাবে। রূপকথা এসব শুনেও কোনো উত্তর দেয়নি সেই মুহূর্তে। ও অবাক চোখে অনন্তর দিকে তাকিয়েই ছিল, কোনো কথা আসছিল না মুখে। তখন অনন্তই আবার বলে উঠল, আরে তুই কি সত্যি কিছু বলবি না? ঠিক আছে ছাড়, বলতে হবে না, কফি খা, এটা তো নিশ্চয়ই করতে পারিস। কথাটা শেষ করে অনন্ত হাতে ধরা কফির কাপটা রূপকথার দিকে এগিয়ে দিল। আর এই সময় রূপকথার ঘোরটা কাটলো একটু। তাও বিস্ময়টাকে সঙ্গে নিয়েও জিজ্ঞেস করেছিল, এসবের মানে কি? তুমি চলতে পারো? তাহলে কাল অব্দি এইভাবে ধরে ধরে হাঁটছিলে যে? প্রশ্নটা শুনে অনন্ত এবার কিছুক্ষণ পজ নিল হাসার জন্য। ও রূপকথার ঠিক এই রিয়াকশনটাই দেখতে চাইছিল। তারপরে একটু কথা সাজিয়ে বলল, বেশ কয়েকদিন ধরে তোর সামনে অ্যাক্টিং করছিলাম, নইলে সারপ্রাইজটাকে দিতে পারতাম তোর জন্মদিনে। এনিওয়েজ, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রূপকথা এত কিছু জানার পরও চুপ এখন, কিছুতেই কি বলবে বুঝতে পারছে না। আসলে কিছু কিছু মুহূর্ত জীবনে এমন হয় যখন শব্দেরা কম পড়ে যায়, আর নির্বাক হয়ে মুহূর্তটা কাটিয়ে দিতে হয়। এরকম একটা সকাল, এরকম একটা জন্মদিন রূপকথার জীবনে আসবে, সেটাও এই 2 বছরে কখনো ভাবতেই পারিনি। সেই সময় তো এই দিনটা ক্যালেন্ডারের অন্য ডেটগুলোর মধ্যে হারিয়ে যেত কোথাও। রূপকথা নিজেও আলাদা করে মনে রাখার চেষ্টা করতো না, আর আজ কেউ একজন ওর এই দিনটাকে মনে রাখার মতন করবে বলে এত প্ল্যানিং করেছে। ভেবেই চোখটা চিকচিক করে উঠলো হঠাৎ জলে। তবে সঙ্গে মুখে একটা হাসিও ছিল। অনন্ত এই মুহূর্তে এসে ওর হাতটা শক্ত করে ধরলো। ও বোঝে অনেক ভিড়ের মধ্যে রূপকথার একাকিত্বটা আগে কখনো এত মন দিয়ে ভাবেইনি এই মেয়েটাকে নিয়ে। কিন্তু এই 2 বছরের সব হিসেবে উল্টে পাল্টে গেছিল ওর। কেউ হারিয়ে গেলেই হয়তো আলাদা করে মনে আসে তাকে। জানি না অনন্ত ঠিক এই কারণের জন্যই কিনা, তবে এখন রূপকথাকে নিয়ে আলাদা করে ভাবতে ইচ্ছে করে খুব। রূপকথার ভেতরের কথাগুলো বুঝতে ইচ্ছে করে ওর। এই মাঝের 2 বছরের হারানো কথাগুলোকে বলতে ইচ্ছে করে ভীষণ। কিন্তু অনন্ত জানে এখন রূপকথার মধ্যে একটা আড়াল চলে এসেছে। আগের মতন সহজ বেহিসেবি ব্যাপারটা আর নেই। এখনো অনন্তর খুব কাছে থাকলেও মন থেকে অনেক দূরে। তাই হয়তো রূপকথার হাতে রান্না খেয়ে অনন্ত যখন প্রশংসা করে, তখন ওর মুখটা উজ্জ্বল হয়ে ওঠে না আর আগের মতন। বা কোনো ভয়ের সিনেমা দেখতে দেখতে আর মনে অনন্তর হাতটা শক্ত করে ধরে না আরো কখনো, বরং নিজের মধ্যে কুঁকড়ে থাকে কেমন। এখন কোনো বৃষ্টি ভেজা দিনে হাসি মুখে জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে সেই জলের ছাট দিয়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করেন আর অনন্তকে। এখন বর্ষা নামলে রূপকথা জানলার পাশে এক কোণায় দাঁড়িয়ে থাকে চুপচাপ। বৃষ্টি দেখে আর ওর মুখে হাসি আসে না, বরং এই কালো মেঘগুলোর মতন গম্ভীর থমথমে হয়ে থাকে রূপকথা।
অনন্ত সবই খেয়াল করে, বুঝতে পারে, কিন্তু চাইলেও কিছুতেই এই 2 বছরের তৈরি কাচের দেওয়াল ভাঙতে পারে না। যাই হোক, আজকের এই সারপ্রাইজটা হয়তো ওদের মধ্যে থাকা ওই কাচের দেওয়ালটা একটু হলেও ভাঙতে পেরেছে। আর তারপর সন্ধেবেলা অনন্ত মায়ের সঙ্গে মিলে কেকও বানিয়েছিল রূপকথার জন্য। শুধু তাই নয়, বিকেলে বেরিয়ে নিজে পছন্দ করে একটা শাড়িও কিনে এনেছে ওকে গিফট করবে বলে। তবে আজ হঠাৎ শাড়ির দোকানে গিয়ে অনন্তর সেই দুর্গাপুজোর দিনটার কথা মনে পড়ে গেল। মিথিলার জন্মদিনের জন্য ওরা দুজন শাড়ি কিনতে গিয়েছিল একটা দোকানে। রূপকথা নিজে পছন্দ করে দিয়েছিল সেই শাড়িটা। আচ্ছা, সেদিন কি অনন্তর উচিত ছিল রূপকথাকেও কিছু কিনে দেওয়া? ওর মুখটা কি ফেরার সময় থমথমে হয়ে যায়নি সেইবার? প্রশ্নগুলো অনন্তর মনে এসে ভিড় করেছিল আনমনেই আজ। যাই হোক, এসব ভাবনার ভিড়ে রূপকথা এসে হাজির ড্রয়িং রুমে। সেন্টার টেবিলে রাখা কেকটা দেখে এই মুহূর্তে একটা হাসি চলে এলো ওর মুখে। তার উপরে অনন্তর মা নিজের হাতে ওকে সাজিয়ে দিয়েছে, নিজের একটা লাল রঙের সাউথ ইন্ডিয়ান শাড়ি পরিয়ে দিয়েছে জোর করে। এত কিছুর পর সত্যি আজ খুব স্পেশাল লাগছে নিজেকে। এইসব ভাবনার ভিড়ে রূপকথা খেয়াল করলো অনন্তর দিকে, অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে। এখন হাতে আবার একটা গিফট। রূপকথার এবার লজ্জা লাগছে একটু। অনন্ত নিজের হাতে কেক বানিয়েছে ওর জন্য, তারপর আবার গিফটও কিনে এনেছে। এত কিছু কখনো কারোর কাছ থেকে পায়নি তো একসঙ্গে। আর এই 2 বছরে কারোর কাছ থেকে কিছু পাওয়ার ইচ্ছে অভ্যেস দুটোই চলে গেছে। তাই এখন একটু অস্বস্তি হচ্ছে ওর। কিন্তু এসবের মধ্যে অনন্ত ওর সামনে এসে শাড়িটা দিয়ে বলে উঠলো, এটা তোর জন্য এনেছি, দেখ পছন্দ হলো কিনা শাড়িটা। রূপকথা কথাটা শুনে হঠাৎ থমকে গেল যেন। পুরনো সেই দিনটা না চাইতেও মনে পড়ে গেল ওর। সেদিন ওই নীল রঙের শাড়িটা তো ওর নিজের ভেবেই পছন্দ করেছিল, কিন্তু অনন্ত বোঝেনি। যাই হোক, এই স্মৃতির ভিড়ে রূপকথা একটু জোর করে হেসে শাড়িটা নিল। তারপর কিছু কথা সাজিয়ে আস্তে গলায় বলল, এসবের কি দরকার ছিল? আর পছন্দ কেন হবে না? তুমি কিনেছো যখন ভালোই হবে, থ্যাংক ইউ। কথাটা শুনে অনন্ত এবার আলতো হাসলো। তবে ওই শাড়িটা পাওয়ার পরে রূপকথার কয়েক সেকেন্ডের জন্য থমথমে হয়ে যাওয়া মুখটা খেয়াল করেছিল। কিছু পুরনো কথা কি মনে পড়ে গেল রূপকথার? প্রশ্নটা নিজের মনে এসে ভিড় করলো। যাই হোক, এরপর সেই দিনের সন্ধেটা বেশ ভালোই কেটেছিল। রূপকথা আজ মন থেকে খুশি, সেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল। আর অনন্তরও সেটা দেখে ভালো লাগছিল। তবে সেই সন্ধেতে ওর আর একটা কথাও মনে হচ্ছিল খুব। আচ্ছা, এই ভালো লাগাটার নামে কি ভালোবাসা? ওকে রূপকথাকে এখন ভালোবাসে, বন্ধুর থেকে বেশি কিছু মনে করে, নাকি এই ফিলিংসটা ওর মধ্যে অনেকদিন ধরেই ছিল, একদম শুরু থেকে? অনন্ত আজ বুঝলো। আর যদি ভালো না বাসতো, তাহলে রূপকথার চলে যাওয়ার পর ওর কেন মনে হতো যে ভেতর থেকে কিছু একটা শেষ হয়ে গেছে? কেন ভিড় রাস্তার কারণে অকারণে অচেনা মুখের আড়ালে ও শুধু এই একটা মুখকেই খুঁজে যেত বারবার? কেন অ্যাক্সিডেন্টের পর নিজেকে শেষ করে দেওয়ার কথা মাথায় এলেও সেই কাজটা করতে পারতো না? থামিয়ে রাখতো মৃত্যুকে শুধু রূপকথাকে আর একবার দেখার ইচ্ছের জন্যই তো। আজ ওদের মধ্যে যতই কাছের দেওয়াল থাক, না দেখা দূরত্ব থাক, তবে একটা কথা তো সত্যি, রূপকথাকে না দেখলে ওর দিনটা কমপ্লিট হয় না। ওর হাসি, ওর কথা মাঝে মাঝেই ঘুমের মধ্যে কানে শুনতে পায় অনন্ত। রূপকথা ওর হাতটা শক্ত করে ধরলে আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করে অনন্তর। এটাই তো ভালোবাসা, এটাই তো এমন একটা ফিলিংস যেটা শুধু একজনের জন্য হয়, যার জন্য বছরের পর বছর অপেক্ষা করা যায়, আর সেই অপেক্ষার মুহূর্তগুলোকেই ভালোবাসা যায়। তবে এই ফিলিংসটাকে আর বেশি দিন রাখবে না অনন্ত নিজের মধ্যে। রূপকথাকে এবারও সব বলে দেবে, ওর এতদিনের জমানো ভালোবাসার কথা। আর ও জানে উত্তরটা কখনোই না হবে না। রূপকথা হয়তো কখনো কিছু বলে না, তবে চুপ থেকেই ভালোবাসে। নইলে এই খারাপ সময়ে অনন্তর পাশে এত শক্তভাবে দাঁড়াতে পারতো না। ওর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাওয়া জীবনটাকে এত সুন্দরভাবে গুছিয়ে দিতে পারতো না। কিন্তু এখন শুধু একটাই অপেক্ষা, আবার প্র্যাকটিস শুরু করবে অনন্ত। তার জন্য বেশ কয়েকটা হসপিটালে অ্যাপ্লাইও করেছে। আর অ্যাক্সিডেন্টের আগের 3 বছরে ওর সার্জন হিসেবে কলকাতায় বেশ ভালোই নাম হয়েছিল। সে ডক্টর অনন্ত বোসকে এত সহজে নিশ্চয়ই কেউ ভুলে যায়নি। ও জানে খুব তাড়াতাড়ি কোথাও থেকে একটা রেসপন্স ঠিক চলে আসবে। আর একবার প্র্যাকটিসটা শুরু করেই অনন্ত রূপকথাকে নিজের ফিলিংসের ব্যাপারে বলবে। এইভাবে দিনগুলো এগোচ্ছিল আস্তে আস্তে। রূপকথার এখন কলকাতায় এসে প্রায় 5 মাস হয়ে গেছে। নেহাত প্রিন্সিপাল ওর চেনা, সেই কলেজের ম্যাম। আর তার ওপর ওকে খুব ভালোবাসে, তাই এতদিনে লিভ নিতে পেরেছে। ওরা এখন পার্ট টাইমার দিয়ে কাজ চালাচ্ছে। কিন্তু এর জায়গায় অন্য কোনো স্কুল হলে রূপকথার চাকরিটা আর থাকতো না।
তবে সে যাই হোক, রূপকথার মনে এখন শান্তি। ওর যেই কারণে কলকাতায় আসা, এতদিনে দূরত্ব ভেঙে এই পুরনো শহরে বসবাস, সেটা আজ সফল। অনন্ত এখন ঠিক আগের মতন হয়ে গেছে। সেই পুরনো হাসি খুশি চঞ্চল একটা ছেলে, যার জীবনে হুইল চেয়ারটা অতীত। ওর নিথর পা দুটো আর রূপকথাকে দেখতে হয় না আজকাল। আর তার উপরই পাওনা হলো অনন্ত লেখা বইটা, ঘরে আর বাইরে। হ্যাঁ, শব্দগুলো রূপকথার, কিন্তু এক্সপিরিয়েন্স, ঘটনা, ছবি সবই তো অনন্তর। আজ সন্ধেবেলায় বুক রিলিজের অনুষ্ঠানটা প্রেস ক্লাবে। রূপকথা বেশ একটা নামী পাবলিশার্সই খুঁজে এনেছিল এই বইটার জন্য। অনন্ত তো শুনে অবাক, আসলে কল্পনাও করেনি যে ওর তোলা ছবি, এক্সপিরিয়েন্স এইসবের এত দাম আছে। তবে অনন্ত না কল্পনা করুক, রূপকথা করেছিল প্রথম থেকেই। সেই ওর মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় প্রথম একা একা ডুয়ার্স যাওয়া। জঙ্গল যে এত সুন্দর হয়, রূপকথা সেইবার প্রথম জেনেছিল অনন্তর ক্যামেরা দেখে। তারপর কত ফেস্টিভ্যাল, এক্সিবিশন, কম্পিটিশন, এই তো ছবি পাঠাতো অনন্ত। ওটা তো বেশ একটা সাইড ইনকামের মতন হয়ে গিয়েছিল ওর কলেজ লাইফে, যার জন্য আবার কত ট্রিটও দিত রূপকথাকে। তবে সেই সব ছবি যে একদিন একটা বইয়ের ঠিকানা ঠিক জোগাড় করে নেবে, এটা রূপকথা অনেকদিন আগেই বুঝেছিল। যাই হোক, এই সব ভাবনার ভিড়ে হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়ে গেল। বিকেল 5টা বাজে, সন্ধে 7টা থেকে অনুষ্ঠান শুরু। এবার রেডি হতেই হবে, নইলে দেরি হয়ে যাবে। এই ভেবেই ও আলমারি থেকে শাড়ি বার করতে যাবে, তখনই মোবাইলটা রিং হলো হঠাৎ। স্ক্রিনে আননোন একটা নাম্বার। কে আবার এখন ফোন করলো ওকে? কথাটা ভাবতে ভাবতেই ফোনটা তুলে হ্যালো বলল, আর ওপার থেকে ভেসে এলো সে পুরনো, অনেক দিন আগের একটা চেনা গলা। হ্যালো রূপকথা, আমি মিথিলা বলছি। সেদিন প্রায় আধ ঘন্টা কথা বলে রূপকথা ফোনটা কেটেছিল। না, আজ আর আগের মতন এলোমেলো লাগছে না নিজেকে। 2 বছর বাদে রূপকথা জানে ওর জায়গাটা কি। আরও আগের মতন হিসেবের বাইরে ভাবে না তাই, বরং এই ফোনটা পাওয়ার পর বেশ খুশি লাগছে ওর। মিথিলা আর অনন্তর ভাঙাচোরা লাভ স্টোরিটা যদি জুড়ে যায়, তাহলে অনন্তর অ্যাক্সিডেন্টের পর হারানোর লিস্টে যা যা ছিল সবটাই ফেরত পাওয়া হয়ে যাবে। আর কোনো কষ্ট, আক্ষেপ থাকবে না ওর মনে। হ্যাঁ, অনন্তর জন্য বোলপুরে ফেরার আগে রূপকথাকে শেষ কাজটা করতেই হবে। নিজের গল্পটাকে তো কখনো মনের মতন করে সাজাতে পারেনি, কিন্তু অনন্তর গল্পটাকে ঠিক সাজিয়ে দেবে। হয়তো এখন অনন্তর মনে মিথিলার জন্য অনেক রাগ জমে আছে, তবেও অনন্তকে চেনে। মিথিলাকে সামনাসামনি দেখলে অনন্ত আর পুরনো কথা মনে রাখতে পারবে না, আর মিথিলাও কিছু মনে রাখতে দেবে না, কারণ ও ভালোবাসে অনন্তকে। তাই তো আজ ওইভাবে ফোন করলো। এখনও মিথিলার কথাগুলো কানে বাজছে যেন ওর। প্লিজ রূপকথা, আমাকে একটু হেল্প করো। অনন্তকে আমি বেশ কয়েকদিন ধরে ফোন করছি, কিন্তু ও আমার আর ফোন ধরে না এখন, তাই তোমাকে কল করলাম। আমি জানি অনন্তর বন্ধুদের কাছ থেকে শুনেছি এই কমাস তুমি অনন্তকে কিভাবে সাপোর্ট করেছো। যেই টাইমটায় আমার সব থেকে বেশি ওর পাশে থাকার কথা ছিল, আমি থাকতে পারিনি, কিন্তু তুমি ছিলে। আজ অনন্ত লাইফে সব কিছু ঠিক শুধু তোমার জন্যই হয়েছে, অ্যান্ড আই এম রিয়েলি সরি। আমি জানি আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি চলে যাওয়ার পর রিয়েলাইজ করলাম যে তুমি কখনো আমাদের মাঝে আসতেই চাওনি, তাই তুমি নিজের ফোন নাম্বারটাও অনন্তকে দিয়ে যাওনি। তবে অনন্ত লাইফে তুমি সব সময় খুব ইম্পর্টেন্ট। আমি জানি ও তোমার কথা কখনো না করতে পারবে না। প্লিজ তুমি ওকে একটু বোঝাও আমার হয়ে। তুমি বললে ও আমার সাথে ঠিক দেখা করবে। মা বাবা ওই সময় এত ঝামেলা করেছিল বলেই আমি ব্রেকআপটা করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন আমি মা বাবাকে বোঝাতে পেরেছি। আমি জানি তুমি অনন্তর সব থেকে কাছের বন্ধু। তুমি বোঝালে ও ঠিক আবার আমার কাছে ফিরে আসবে। প্লিজ এই হেল্পটা আমাকে করো। এক নিঃশ্বাসে কথাগুলো বলেছিল মিথিলা। ওর গলাটা শুনেই রূপকথা বুঝতে পারছিল যে ও যা কিছু বলছে সেটা মিথ্যে না, মন থেকে বলছে। আর এত কিছু শোনার পর রূপকথা সত্যি চেষ্টা করবে, মিথিলার থেকে বেশি অনন্তর জন্য চেষ্টা করবে। ওর জীবনের এই হারিয়ে যাওয়া খালি জায়গাটা পূরণ হলেও সব কিছু আবার আগের মতন হয়ে যাবে। এই সবই ভাবছিল চলন্ত রাস্তাটা দেখতে দেখতে। বুক রিলিজের অনুষ্ঠান শেষ হতে হতে 9টা বেজে গেছে। রাতের এই সময়টা রূপকথার খুব ভালো লাগে। মনে হয় সকালের ভিড়ে ঠাসা খোলসটা ছেড়ে একলা একটা শহর জেগে উঠেছে হঠাৎ। এইসব এলোমেলো ভাবনার ভিড়ে অনন্তর কথা কানে এলো ওর। কি এত ভাবছিস চুপচাপ? এখন যেন তুই একটু বেশি নিজের মধ্যে থাকিস। এরকম কেন বলতো? প্রশ্নগুলো শুনে রূপকথা ঠিক কি উত্তর দেবে ভেবে পেল না, তাও আলতো হেসে বলল, কারণ আমার আর কেউ নেই, শুধু একটা খুব নিজের আমি আছে, তাই। অনন্ত কথাটা শুনে 1 সেকেন্ড চুপ থেকে একটু দৃঢ় গলায় বলে উঠল হঠাৎ, কেন, আমি তোর কেউ নই? আচমকা এরকম প্রশ্নে রূপকথা এই মুহূর্তে একেবারেই এক্সপেক্ট করেনি, তাই ঠিক কি বলবে বুঝতে পারল না।
অনন্ত যে ওর সঙ্গে আছে সেটাও জানে, তবে বন্ধু তো আরও অনন্তকে ভাবতে পারবে না কোনোদিন। ভালোবাসলে তো আর শুধু বন্ধু থাকা যায় না, তখন মন অন্য কিছুই চায়। যাই হোক, এত কথা রূপকথার মুখ ফুটে আর কখনোই বলা হবে না, তাই প্রশ্নটার উত্তর না দিয়ে জোর করে একটু হাসলো শুধু। তারপর নিজেই একটা অন্য প্রশ্ন জিজ্ঞেস করে উঠল, তুমি কাল বিকেলে ফ্রি আছো? তোমার সঙ্গে একটা কফি শপে যেতাম। অনন্ত এবার কথাটা শুনে একটু অবাক হয়ে গেল। রূপকথা নিজে থেকে কফি শপে যাওয়ার কথা বলছে অনন্তকে? বিশ্বাস হচ্ছিল না ঠিক। মানে এই কয়েক মাসে যে অদ্ভুত একটা দূরত্ব রেখে চলতো রূপকথা, সেটা কি তাহলে ভাঙতে চায়ও এখন? কথাগুলো হঠাৎ মাথার মধ্যে এসে ভিড় করলো অনন্তর। তখনই রূপকথা ওর হাতটা ধরে বলে উঠল আবার, কি হলো বলো কিছু, যাবে না আমার সাথে কফি শপে? অনন্ত এবার সঙ্গে সঙ্গে উত্তর দিল প্রায় লাফিয়ে, যাব না কেন, অবশ্যই যাব। তুই কোন কফি শপে যেতে চাস একবার বল, একদম ট্যাক্সি নিয়ে চলে যাব। এসব শুনে রূপকথা এবার হেসে ফেললো অল্প, তারপর একটু কথা সাজিয়ে বলল, ওটা সারপ্রাইজ। কোন কফির শপ বলবো না এখন, গেলেই সব জানতে পারবে। অনন্তর এসব শুনে খুব অদ্ভুত লাগছে এখন। এতদিন বাদে কি তাহলে রূপকথা ওদের মাঝে থাকা অদৃশ্য কাচের দেওয়ালটা ভাঙতে চায়? সেই না দেখা দূরত্বটাকে দূর করে দিতে চায়? আবার সে আগের মতন সহজ হতে চায় অনন্তর সামনে? নইলে কেন হঠাৎ কফি শপে যাওয়ার কথা বলবে? এই কমাসে তো শুধু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ফিজিওথেরাপি সেশন, এই সব দরকার ছাড়া অনন্তর সঙ্গে বেরোনোর কথা কখনো ভুলিয়েও বলেনি রূপকথা। আর শুধু তাই না, অনন্ত ঠিক হয়ে যাওয়ার পর নিজে রূপকথাকে কতবার ট্রিট দিতে চেয়েছে, ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে চেয়েছে, কিন্তু তাতেও নানা রকম অজুহাত দেখিয়ে নাই বলে দিয়েছেও। আলাদা করে কখনো কোনো সময় কাটাতে চাইনি অনন্তর সঙ্গে। তাহলে আজ হঠাৎ কি হলো? আর কাল কি এমন সারপ্রাইজ রেডি করে রেখেছে রূপকথা ওর জন্য? কথাগুলো এক মনে ভাবতে ভাবতেই রাত 12টা বেজে গেছে। ঘুমটা যেন কিছুতেই আর আসতে চাইছে না আজ। অদ্ভুত একটা ভালো লাগা জাগিয়ে রাখছে ওকে সারাক্ষণ। এই সব ভাবনার ভিড়েই হঠাৎ ফোনে একটা মেল ঢুকলো। একটা প্রাইভেট নার্সিং হোম থেকে ওকে রেসপন্স করেছে, সামনের সপ্তাহে জয়েনিং ডেট। তার মানে প্র্যাকটিস শুরু করতে পারবে আবার অনন্ত। মেলটা পড়েই আর নিজেকেও সামলাতে পারল না এবার আনন্দে। উঠে বসলো খাটে এক্সাইটমেন্টে। তাহলে কি ঈশ্বরও ওকে গ্রিন সিগন্যালটা দিয়ে দিয়েছে এখন? কালই কি তার মানে সেই দিনটা যেদিন রূপকথাকে নিজের মনের সব কথা বলে দিতে পারবে? কাল কফি শপে অনন্ত কি তাহলে রূপকথাকে সারপ্রাইজ দেবে, নিজের ভালোবাসার কথা সাজিয়ে গুছিয়ে বলে দেবে ওকে? নইলে এই মুহূর্তে এই মেলটা তো আসার কথা নয়। অনন্তর জীবনে কি তাহলে অবশেষে এমন একটা কাল আসবে যখন সব কিছু ঠিক হয়ে যাবে, রূপকথা সারা জীবনের মতন ওর হয়ে যাবে? কথাগুলো ভাবতে ভাবতে একটা নতুন ভোর উকি দিল ওর ঘরের জানলায়। সারাটা রাত নির্ঘুম থেকে অনন্ত ঠিক এই ভোরটারই অপেক্ষা করছিল এতক্ষণ। আজ হঠাৎ মনে হচ্ছে সব পেয়েছির দেশ হয়তো একটা সত্যি আছে, যার ঠিকানা আজও খুঁজে পেয়েছে। সেই দিন ঠিক বিকেল 5টায় অনন্ত রেডি হয়ে অপেক্ষা করছিল ড্রয়িং রুমে। আজকে কফি শপে গিয়ে পরের সপ্তাহে নতুন নার্সিংহোমে জয়েন করার কথাটাও শেয়ার করবে রূপকথাকে। এসবই ভাবছিল, তখনই রূপকথা নিজের ঘর থেকে বেরিয়ে এলো। একটা লাল রঙের শাড়ি, চুলটা খোলা, কপালে একটা ছোট্ট টিপ। অনন্ত এতে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। রূপকথা খেয়াল করলো ব্যাপারটা। আজকাল মাঝে মাঝে এইভাবে তাকায় কেন অনন্ত? প্রশ্নটা ওর মনে এসে মিলিয়ে গেল। ধুর, যত সব ভুলভাল ভাবছে। অনন্ত কখনো ওর দিকে আলাদা করে তাকাতেই পারে না, এটাই সত্যি। কথাটা যেন আবার জোর করে নিজের মনকে বোঝালো এখন। তারপর কিছু কথা সাজিয়ে অনন্তকে বলে উঠলো আলতো হেসে, আজ একেবারে বিফোর টাইমে রেডি, কি ব্যাপার, এরকম তো হয় না কখনো। অনন্ত এবার 1 সেকেন্ড সময় না নিয়ে উত্তর দিল, তুই আজ নিজে থেকে আমার সাথে দরকারি কাজ ছাড়া এমনি কফি খেতে চেয়েছিস, এরকমও তো হয়নি এতদিনে, তাই আজ বিফোর টাইমে। রূপকথা এসব শুনে এই মুহূর্তে ঠিক কি বলবে বুঝতে পারলো না, তাই কথা ঘোরানোর জন্য অনন্তকে এবার তাড়া দিয়ে বলল, আচ্ছা বুঝলাম, এবার চলো তাড়াতাড়ি, নইলে দেরি হয়ে যাবে। অনন্ত কথাটা শুনে একটু অবাক হলো, হঠাৎ এত তাড়াহুড়োর কি আছে, যাবে তো ওরা দুজনেই, আসতে ধীরে গল্প করতে করতে গেলেই হয়। যাই হোক, এইসব ভাবনার ভিড়ে অনন্ত আর কথা বাড়ালো না, রূপকথার সাথে পা মেলালো শুধু। আর মেইন রোডে উঠে একটা ট্যাক্সি পেয়ে গেছে ওরা। একদম অপেক্ষা করতে হয়নি। অনন্ত তো ট্যাক্সিতে উঠে মনে হচ্ছে
সব দিক থেকে যেন আজ ঈশ্বর সহায় ওর ওপরে। এগুলো সব ওপরওয়ালারই সিগন্যাল। যাই হোক, আধ ঘন্টার মধ্যে শহরের জ্যাম ভিড় রাস্তা কাটিয়ে অনন্ত আর রূপকথা কফি শপে এসে পৌঁছলো অবশেষে। তবে অনন্ত তো প্রথমে জায়গাটাকে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল। এটা তো সেই পুরনো কফি শপটা, স্কুল লাইফে বাবার সাথে এখানে মাঝে মাঝে আসতো। কত পুরনো স্মৃতি জড়িয়ে আছে জায়গাটা জুড়ে। এখানে বসে বাবার সেই পুরনো হাসি মুখটা হঠাৎ চোখের সামনে ভেসে উঠল ওর আনমনে। এখন বুঝতে পারছে রূপকথা কাল ঠিক কি সারপ্রাইজের কথা বলছিল। এই জায়গাটার ব্যাপারে শুধু মা আর রূপকথাই তো জানতো, তাই আজ ওকে বেছে বেছে এই কফি শপটাই নিয়ে এসেছে। এইসব কথা ভাবতে ভাবতে অনন্ত বলে উঠল, বুঝলাম এতক্ষণে তোর সারপ্রাইজটা কি। সত্যি অনেক বছর বাদে আজ এখানে এলাম। বাবা মারা যাওয়ার পর তো আর আশাই হয়নি। রূপকথা কথাটা শুনে আলতো হেসে বলল, জানি, তবে পুরনো জায়গাগুলোতে মাঝে মাঝে আসা উচিত। তাহলে পুরনো সময়টাকে খুব কাছ থেকে ফিল করা যায়। যাই হোক, এটা তো একটা সারপ্রাইজ, আর একটাও আছে, কিছুক্ষণ পরই জানতে পারবে। অনন্ত এসব শুনে এখন একটু অবাক হয়ে গেল। নিজের মুখে বিস্ময়টা নিয়েই বলল, বাবা আরও একটা সারপ্রাইজ? বিশাল ব্যাপার তো। যাই হোক, আমারও কিন্তু আছে কিছু বলার। প্রথমটা শুনে হয়তো তুই সত্যি সারপ্রাইজ হয়ে যাবি, আর সেকেন্ডটা তুই নিশ্চয়ই অনেকদিন ধরেই জানিস। রূপকথা এবার একটু কৌতূহল নিয়েই বলল, আমার জন্য সারপ্রাইজ কি শুনি একটু। আমি নেক্সট উইক থেকে আবার প্র্যাকটিস শুরু করব। বেশ কয়েকটা প্রাইভেট নার্সিংহোমে অ্যাপ্লাই করেছিলাম, একটা থেকে কাল রিপ্লাই এসেছে। হাসি মুখে কথাগুলো বলে গেল অনন্ত, আর খেয়াল করলো রূপকথার মুখটা হঠাৎ কেমন উজ্জ্বল হয়ে উঠেছে এখন। ও হাসি মুখে এবার বলে উঠল, সত্যি? এই কথাটা তুমি এতক্ষণ বাদে বললে আমায়? সকালেই তো বলতে পারতে, তাহলে তোমায় সকালেই মিষ্টি খাওয়াতাম। অনন্ত এবার 2 সেকেন্ড চুপ থেকে বলল, মিষ্টির দরকার নেই, তার বদলে আমার একটা উত্তর চাই। আসলে তোকে কিছু কথা। না, আর কথাটা শেষ করতে পারলো না অনন্ত, কারণ এই কথার মাঝখানে ওর কফি শপের দরজার দিকে চোখটা চলে গেল। আর হঠাৎ এই মুহূর্তগুলো থমকে গেল জীবনে। মিথিলা এখানে কি করছে? প্রশ্নটা মনে আসতেই রূপকথা বলে উঠল, আর এটা ছিল আমার সেকেন্ড সারপ্রাইজ। কথাটা শুনে অনন্তর মাথায় যেন একটা বাজ পড়ল। চারিদিকটা অন্ধকার হয়ে গেল হঠাৎ। এর মাঝে মিথিলা ওদের টেবিলের সামনে এসে হাজির। অনন্তর কিছু বোঝার আগেই এই মুহূর্তে রূপকথা বলে উঠল, প্লিজ রেগে যেও না অনন্ত। তোমাকে প্রথমে মিথিলার কথা বললে হয়তো তুমি এখানে আসতেই চাইতে না, কিন্তু আজ তোমাদের দেখা হওয়াটা জরুরি ছিল। মিথিলা সত্যি তোমাকে খুব ভালোবাসে, আরও ফিরে আসতে চায়। রূপকথার কথাগুলো শুনে অনন্তর এবার ঘোরটা কেটে গেছে প্রথমের, আর এখন ভেতরে একটা যন্ত্রণা, রাগ সবকিছু এসে জড়ো হয়েছে একসঙ্গে। রূপকথা নিজে মিথিলাকে ফিরিয়ে আনলো ওর কাছে, মানে অনন্তকে নিজের করে পেতেই চায় না। কথাগুলো মনে হতে আর নিজেকে সামলাতে পারলো না। টেবিলটা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুই ভাবিস কি নিজেকে যখন যা ইচ্ছে তাই করতে পারবি? আমার পারমিশন না নিয়ে আমার লাইফের সব ডিসিশন নিয়ে নিবি? তুই বুঝিস না আমি কি চাই? কথাগুলো শুনে এবার রূপকথায় উঠে দাঁড়ালো, তারপর একটু দৃঢ় গলায় বলল, বুঝি আমি তুমি কি চাও। তাই মিথিলা যখন নিজে থেকে ফোন করে আমাকে বলল তোমার সাথে দেখা করতে চায়, তখন আমি না বলিনি। আমি জানি যেই রাগটা এখন তোমার ওর ওপর আছে সেটা বাইরের, ভেতরে ভেতরে তুমি মিথিলাকেই ভালোবাসো। অনন্ত এবার রাগে অভিমানে জ্বলে উঠল ভেতর থেকে, তারপর কিছু না ভেবেই বলে ফেললো, ভালোবাসা? রিয়েলি? তুই বুঝিস কিছু এই ফিলিংসটার ব্যাপারে? ভালোবেসেছিস কখনো কাউকে যে বলছিস? কথাটা শুনে রূপকথার হঠাৎ ভেতর থেকে একটা ধাক্কা লাগলো এখন। এই প্রথম অনন্তর এই প্রশ্নে ও আর চুপ থাকলো না, কঠিন গলায় উত্তর দিল, বেসেছি ভালো একজনকে, খুব মন থেকে, একতরফা। তাই জানি ফিলিংসটা ঠিক কি, কিন্তু তোমার আর মিথিলার ব্যাপারটা তো আলাদা। তোমরা দুজনে দুজনকে ভালোবাসো, তাই এই খারাপ লাগা কষ্টটা নিয়ে না হয় নাই বাঁচলে। কথাগুলো শোনার জন্য অনন্ত ঠিক এই মুহূর্তে একদম তৈরি ছিল না। ও থমকে গেল হঠাৎ। ওর ভেতরের সমস্ত রাগ কষ্টগুলো যেন এখন মিলেমিশে এক হয়ে গেছে, আর সেই এক হয়ে যাওয়া অনুভূতিগুলো নিয়েই ও জিজ্ঞাসা করে উঠল, তুই ভালোবাসিস কাকে? তার জন্যই কি এই 2 বছর মাঝখানে কারোর সঙ্গে যোগাযোগ রাখলি না? কলকাতা ছেড়ে দিলি? এতগুলো প্রশ্ন যে একসঙ্গে হঠাৎ করে বসবে অনন্ত রূপকথা এটা ভাবেইনি। আর এই সময় ও মিথিলার মুখটাও খেয়াল করলো, কেমন অন্ধকার ফ্যাকাশে হয়ে গেছে এখন। ও কি ভাবছে রূপকথা 2 বছর আগের সব সত্যি অনন্তকে বলে দেবে? এত সহজে নিজের আড়ালটা শেষ করে দেবে? কখনোই না। যে ওকে কখনো ভালোই বাসেনি, তার ওর ভালোবাসার ব্যাপারে জানার সত্যি কোনো দরকার নেই। এই ভেবেই রূপকথা কয়েক সেকেন্ড সময় নিয়ে কিছু কথা সাজিয়ে বলল, তুমি তাকে চিনবে না, আছে একজন, আর ঠিকই তার থেকে দূরে যাওয়ার জন্যই আমি কলকাতা ছেড়ে চলে গিয়েছিলাম, তবে মন থেকে কখনো দূরে যেতে পারিনি। যাই হোক, তোমার লাইফে
লাইফের ডিসিশন তুমিই নিও, আমি কোনো ইন্টারফেয়ার করব না, তবে পারলে মিথিলাকে আরেকটা সুযোগ দিও, আমি আসছি। কথাটা শেষ করে রূপকথার পেছনে ফিরে তাকালো না। অনন্ত আর মিথিলাকে একা করে দিয়ে কফি শপের দরজার বাইরে বেরিয়ে এলো। আবার একটা একলা শহরে, চোখগুলো জ্বালা করছে এখনো, না চাইলেও বুকের জমাট বাঁধা কান্নাটা বাইরে বেরিয়ে আসতে চাইছে এই মুহূর্তে। কিন্তু রূপকথা জোর করে নিজেকে আটকালো, হাতের মুঠোটা শক্ত করে জলটাকে থামানোর চেষ্টা করলো চোখের। রোজ রোজ তো কাঁদতে ইচ্ছে করে না। অনন্ত যার প্রথম থেকে ছিল, সব সময় তারই থাকবে। ওর মনের গোপন তো জানার দরকার নেই কারোর। এই লুকোচুরিটাই সত্যি রূপকথার জীবনে। আজকে কলকাতার বুকে মেঘ জমেছে, সারা আকাশ জুড়ে ছাই রঙের শেডিং, সঙ্গে ঝোড়ো হাওয়া চারিদিকটা এলোমেলো করে দিচ্ছে। আর কয়েক মুহূর্তের মধ্যেই হয়তো মেঘ ভেঙে বৃষ্টি এসে ভিজিয়ে দেবে শহরটাকে। কিন্তু তাও অনন্ত গঙ্গার ধারের বেঞ্চটা ছেড়ে উঠছে না কিছুতেই। মনে হচ্ছে এইভাবে সময়টা থমকে থাক এখানে, কারণ আজ আর ওর সত্যি চলতে ইচ্ছে করছে না, বাড়ি ফিরে আর রূপকথার মুখোমুখি হতে ইচ্ছে করছে না। ওকে দেখে এই নকল বন্ধুত্বের অভিনয়টা করতে ইচ্ছে করছে না একদম। আর হয়তো পারবেও না এইসব, নিজের ফিলিংসগুলোকে নিজের মনে রেখে দিতে। কিন্তু ওকে বলেই বা কী লাভ? রূপকথার মনে তো অন্য একজন আছে, যাকে আবার অনন্ত চেনে না। কথাটা ভেবেই ভেতরটা জ্বলে যাচ্ছে ওর। রাগ, কষ্ট, অভিমান সবকিছু একসঙ্গে এসে বুকে জমাট বাঁধছে এই মুহূর্তে। সব থেকে বেশি রাগ হচ্ছে রূপকথার ওপর, ওর মনের ওপর। ছোটবেলা থেকে স্কুলের প্রজেক্ট থেকে আরম্ভ করে পরীক্ষার আগে পেন কিনে দেওয়া, সবেতে অনন্ত। কলেজের ফর্ম ফিল আপ থেকে মাস্টার্সে ভর্তির লাইন, সেখানেও শুধুই অনন্ত। নিজের ছোট বড় কথা শেয়ার থেকে অষ্টমীর সকালের অঞ্জলি, সেসবেও একমাত্র সঙ্গী অনন্ত। আর ভালোবাসার বেলায় কোথাকার কে অন্য একজন, বিশ্বাস করতে ইচ্ছে করছে না কিছুতেই। মনে হচ্ছে ওই না চেনা ছেলেটাকে যদি একবার সামনে পেত, হয়তো শেষ করে দিত আজ। এর মধ্যে বৃষ্টির ফোঁটা এসে পড়তে শুরু করেছে শহরে। টিপটিপ বৃষ্টি কয়েক সেকেন্ডে অঝোর ধারায় বদলে গেছে, আর সেই জল এসে পুরোপুরি ভিজিয়ে দিয়েছে অনন্তকে। তবু যেন ওর ভেতরে জ্বালাটা মিটছে না এখন। যতবার ভাবছে রূপকথা একটা অন্য ছেলের জন্য এত ভাবে যে 2 বছর ধরে নিজের শহর অনন্ত সবার সাথে যোগাযোগ শেষ করে দিয়ে নিরুদ্দেশ হয়ে থাকতে পারে, ততবার ভেতর থেকে শেষ লাগছে নিজেকে। মনে হচ্ছে সে কি এমন ছেলে যার জন্য রূপকথার গোটা পৃথিবীটাই বদলে গেল, যার জন্য এত আড়াল চলে এলো ওর মধ্যে। কি এমন আছে সে ছেলের মধ্যে যেটা অনন্তর মধ্যে নেই? আচ্ছা, দোষটা কি ওরই ছিল প্রথম থেকে? রূপকথাকে ভালোবাসে এই কথাটা বুঝতে কি ওর অনেক দেরি হয়ে গেছে? আর 2 বছর আগে মিথিলাকে ওদের মধ্যে এনে অনন্ত কি বুঝিয়ে দেয়নি যে ওর আর রূপকথার মধ্যে যা আছে সেটা শুধুই বন্ধুত্ব? অনন্তর মনের স্পেশাল জায়গাটা অন্য কারোর জন্য দখল করা, তাই হয়তো রূপকথা কখনো অনন্তকে নিয়ে আলাদা করে ভাবেনি। এসব ভাবনার ভিড়ে সবকিছু কেমন ওলটপালট লাগছে ওর। কেন নিজের মন, নিজের ফিলিংসগুলোকে বুঝতে এতটা সময় নিল অনন্ত? কেন যখন রূপকথা ওর খুব কাছে ছিল তখন ওকে আলাদা করে দেখলো না, ওকে ভালোবাসলো না? তাহলে হয়তো আজ দিনগুলো একটু অন্যরকম হতো। ওকে এই গঙ্গার ধারের বেঞ্চটায় এই সময় একা বসে ভিজতে হতো না এইভাবে। সেই দিন অনন্তর এইসব এলোমেলো ভাবনার আড়ালেই রাত হয়ে গিয়েছিল অনেকটা। বাড়ি যখন ফিরেছিল ও তখন ঘড়িতে 11টা বেজে গেছে। তবে বাড়ি এসেও আর কারোর সাথে কোনো কথা বলেনি, চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিল সেই দিন। আসলে সত্যি আজ আর জোর করেও কোনো কথা আসবে না ওর। চুপচাপ নিজের মধ্যে একা একা শেষ হয়ে যাওয়ার দিন আজ। একতরফা ভালোবাসা তো অনন্ত বেসেছিল, কিন্তু রূপকথা বুঝলো না। অনন্ত সেই রাতটা জেগেই কাটিয়েছিল। এরপর ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখেছিল অনেকক্ষণ। মনে হচ্ছিল এত কালো মেঘ ও বোধহয় একসাথে কখনো আগে দেখেনি, এত বৃষ্টিও কখনো এর আগে খেয়ালই করেনি। মেঘের ডাক, ঝোড়ো হাওয়া, বিদ্যুতের ঝলকানি, সবটাই আজ কেমন নতুন। আসলে বৃষ্টিটা কি শুধু বাইরে, নাকি ওর মনেরও? এই প্রশ্নটাকে ওর সঙ্গে নিয়ে খুব ভোরে চোখটা লেগে গেছিল অনন্তর। ঘুম আর স্বপ্নের মাঝে একটা মুখ ভেসে উঠেছিল, তারপর দুটো বড় বড় অভিমানী চোখ, কপালের মাঝে ছোট্ট সেই টিপ, আর মিষ্টি একটা হাসি। রূপকথা আলো আধারি একটা পথ ধরে ওর দিকে যেন এগিয়ে আসছে আস্তে আস্তে। কিন্তু তারপর হঠাৎ চারিদিকটা অন্ধকার হয়ে গেল, আর রূপকথা সেই কালো অন্ধকারের ভিড়ে কোথায় একটা হারিয়ে গেল যেন। অনন্ত সেই অন্ধকারটার মধ্যে হাত রাতে থাকলো, রূপকথা বলে চিৎকার করে ডাকতে শুরু করলো, কিন্তু কোনো সাড়া পেল না। বদলে শুধু খুঁজে পেল নিস্তব্ধ একটা অন্ধকার। আঁতকে উঠল অনন্ত। ঘুমও মাঝে মাঝে মানুষকে শান্তির বদলে ভয়ঙ্কর অভিজ্ঞতা দিয়ে দেয়। এটা যে কোনো হারানোর স্বপ্ন দেখেছে সেই একমাত্র জানে। কথাটা ভাবতে ভাবতে পাশে রাখা ঘড়ির দিকে চোখ চলে গেল ওর।
সকাল 10টা বাজে। এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল আজ। কথাটা মনে আসতেই দরজা ধাক্কানোর শব্দ এলো কানে। মা ডাকছে না। আর দেরি না করে অনন্ত সটান উঠে দরজাটা খুলল। মা কফির কাপ নিয়ে দাঁড়িয়ে, আর এক হাতে একটা ভাঁজ করা ছোট কাগজ। অনন্ত ব্যাপারটা ঠিক বুঝতে পারল না, তবে ওর কিছু জিজ্ঞেস করার আগে মা বলে উঠল, প্লিজ রেগে না গিয়ে ঠান্ডা মাথায় কথাটা শুনিস। রূপকথা আজ ভোরবেলায় বেরিয়ে গেছে। ওর বোলপুর যাওয়াটা খুব আর্জেন্ট ছিল। তুই ঘুমোচ্ছিলিস বলে তোকে আর ডাকেনি। তবে তোর জন্য চিঠিটা রেখে গেছে, পড়ে দেখিস। কথাটা শেষ করেই অনন্তর হাতে ওর মা চিঠিটা ধরিয়ে দিল। তবে ওর মুখে এক্সপ্রেশন দেখে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো কিছু খাওয়ার মুডে আর অনন্ত নেই। তাই কফির কাপটা ওর মার হাতেই রয়ে গেল এই মুহূর্তে। আর এর মাঝেই অনন্ত থমথমে মুখে নিজের ঘরে চলে এলো আবার। খুব রাগ হচ্ছে এখন। রূপকথা ঠিক অনন্তকে কতটা টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছে, যে যাওয়ার আগে একবারও নিজের মুখে বলার প্রয়োজন মনে করলো না। শুধু একটা চিঠি হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। কথাগুলো ভেবে রাগে মুখটা লাল হয়ে গেল। চিঠিটা না খুলে থাকতেও পারলো না। কি লিখেছে রূপকথা? প্রশ্নটা মনে আপনা আপনি এসে ভিড় করছে। যাই হোক, উত্তরটা খোঁজার জন্য অনন্ত চিঠির পাতায় চোখ রাখলো। আর রূপকথা কিছু শব্দ হয়ে বলে উঠল, চিঠিটা খোলার আগে নিশ্চয়ই তোমার খুব রাগ হচ্ছিল অনন্ত আমার ওপর। তবে আমি জানি তুমি এটা না পড়েও থাকতে পারবে না। আসলে প্রিন্সিপাল ম্যামের ফোন এসেছিল 2 দিন আগে। উনি আমাকে খুব ভালোবাসেন বলে 4 মাসে লিভটা নিতে পেরেছি। তবে এর বেশি দিন আর ওরা পার্ট টাইমার দিয়ে কাজ চালাতে পারবে না। তাই এরপর যদি না জয়েন করি তাহলে চাকরিটা হয়তো আর থাকবে না। আর তোমাকে এইসব কিছু বলিনি, কারণ আমি জানি তুমি এইসব আগে থেকে জানলে কিছুতেই আমায় শান্তিনিকেতন ফিরতে দিতে না। জোর করে হলেও কলকাতায় রেখে দিতে। আর আমিও হয়তো তোমার মুখের ওপর না বলতে পারতাম না। যাই হোক, তবে এবার একেবারে নিরুদ্দেশ হওয়ার জন্য যাচ্ছি না। কাকিমার কাছে আমার স্কুলের অ্যাড্রেসটা দিয়ে গেলাম। রাগ পড়লে ওটা নিয়ে নিও। আর ফোন তো আছেই। আর যদি সময় হয় কখনো দেখা করতেও চলে আসতে পারো শান্তিনিকেতন। আর সবশেষে একটাই কথা, আমার নিজের গল্পটা তো ইনকমপ্লিট রয়ে গেল, কিন্তু তুমি পারলে তোমার গল্পটা কমপ্লিট করো। ভালো থেকো মিথিলার সঙ্গে। না, এরপর আর কিছু লেখেনি রূপকথা। শব্দগুলো এখানেই শেষ। কিন্তু অনন্ত তাও চিঠিটা হাতে ধরে বসে আছে এখন। চিঠির লেখা শেষ লাইনগুলো বারবার মনে এসে ধাক্কা মারছে। আর একটাই কথা মনে হচ্ছে এই মুহূর্তে, রূপকথার মতন ওর নিজের গল্পটাও তো ইনকমপ্লিট থেকে গেল। আর যার জন্য এই ইনকমপ্লিটনেস সেই বুঝলো না। প্রায় 1 মাস কেটে গেছে। এরপর আজ মঙ্গলবার সকাল সকালই হাওড়া থেকে একটা ট্রেন ধরলো অনন্ত বোলপুর যাওয়ার জন্য। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা। তারপর আবার সে মেয়েটার মুখোমুখি। তবে আর শুধু রূপকথাকে দেখার জন্যই না, রূপকথার মনে থাকা সেই অচেনা মানুষটাকে চেনার জন্য অনন্ত বোলপুর যাচ্ছে। আসলে এই 1 মাস সহজ ছিল না অনন্তর কাছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড কেটেছে একটা হারিয়ে যাওয়ার যন্ত্রণাকে সঙ্গী করে। বারবার মনে শুধু একটাই প্রশ্ন এসে ভিড় করেছে, যে কে সেই ছেলেটা যার জন্য রূপকথা আর একবার কলকাতা ছেড়ে দিল। কি নাম তার, কোথায় আলাপ, কতদিন ধরে চেনা। আর সে কি এমন করলো যার জন্য রূপকথার মনে এতটা জায়গা দখল করে রয়ে গেল এতগুলো দিন ধরে। একতরফা রূপকথা ওকে কখন এতটা ভালোবেসে ফেললো যে অনন্তর ভালোবাসা ফিলিংসগুলো ওর আর চোখেই পড়লো না। জিজ্ঞাসারা অনেক ছিল, কিন্তু উত্তর দেওয়ার মতন কেউ ছিল না। এর মধ্যে মিথিলা আবার বেশ কয়েকবার ফোন করেছিল ওকে। অনন্ত নাম্বারটা দেখে আর ধরেনি। সেদিন বিকেলে রেস্টুরেন্ট থেকে রূপকথা বেরিয়ে আসার পর অনন্ত আর বেশিক্ষণ থাকেনি মিথিলার সামনে। মিথিলা তার মধ্যে অনেক কিছু বলার চেষ্টা করেছিল ওকে। অনেক কথা সাজিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করেছিল বোধহয়। তবে ওর সেই মুহূর্তে কিছুই কানে ঢোকেনি। আর রূপকথার চলে যাওয়ার আগে যে শখটা অনন্তকে দিয়ে গিয়েছিল, তার আফটার এফেক্টে ওর কান মাথা সব কাজ করা বন্ধ করে দিয়েছিল প্রায়। যাই হোক, এরপর মিথিলা ওকে বারবার ফোন করে না পেয়ে একদিন সোজা হসপিটালে এসে হাজির হয়েছিল দেখা করার জন্য। অনন্ত চেম্বারের সামনে পেশেন্টদের লাইনের ভিড়ে হঠাৎ নিজের এক্সকে দেখে একটু ইতস্তত হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। তবে আজ আর কিছু না বলে থাকা যাবে না, এটাও বুঝেছিল মনে মনে। তাই মিথিলাকে সময় করে কিছুক্ষণের জন্য ক্যান্টিনে নিয়ে গিয়ে বসেছিল। তারপর কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু চুপ থাকার পর জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে, কি বলার আছে তোমার। মিথিলার প্রশ্নটা শুনে একটু থেমে থেমে উত্তর দিয়েছিল, আর একবার নতুন করে শুরু করা যায় না। আমি জানি আমি খুব খারাপ সময় রিলেশনটা ভেঙে দিয়েছিলাম। মা বাবা আমাকে চাপ দিয়েছিল খুব, কিন্তু এখন আর কোনো প্রবলেম নেই। তুমি যদি পুরনো কথা ভুলে আর একবার। না, মিথিলার কথাটাকে আর শেষ হতে দেয়নি অনন্ত। ওকে মাঝখানে থামিয়ে খুব দৃঢ় গলায় বলে উঠেছিল, আর একবার সম্ভব না। আসলে আমরা যদি দুজন দুজনকে সত্যি ভালোবাসতাম, তাহলে বাড়ির হাজারো ঝামেলা থাকলেও তুমি আমায় ছেড়ে ওই সময় যেতে পারতে না। আর আমিও তোমাকে
সেই সময় একবার হলেও আটকানোর চেষ্টা করতাম, এত সহজে ভাঙতে দিতাম না কিছু। কারণ আমাদের মধ্যে যেটা ছিল সেটা কিছুদিনের অ্যাট্রাকশন, একে অপরকে বাইরে থেকে দেখে ব্যাস। আর সেই অ্যাট্রাকশনটাও কিছুদিন বাদে কেটে গেছিল বোধহয়। তখন তো মনে হতো এটা রিলেশন না, রোজের একটা নিয়ম রক্ষা। ওই মাসে একদিন সময় করে ২ ঘন্টার জন্য রেস্টুরেন্টে খেতে যাওয়া, দিনের শেষে ১০ মিনিট ফোনে কথা, ওইটুকুই। আর সেই জন্যই হয়তো আমাদের ব্রেকআপের পর আমি তোমাকে কখনো মিস করিনি, আর ভুলেও তোমার ফোন নাম্বারটা ডায়াল করিনি কখনো। কথাগুলো এক নিঃশ্বাসে বলে অনন্ত এবার থামলো, কিন্তু খেয়াল করলো এর মধ্যে মিথিলার মুখটা কেমন অন্ধকার হয়ে গেছে ওর সামনে। তবে ওর চুপ করে গেলে হবে না, তাই কিছু কথা ভেবে আবার বলে উঠলো, আমি জানি তোমার মা বাবা খুব তাড়াতাড়ি তোমার বিয়ে দিতে চায়, আর অ্যারেঞ্জ ম্যারেজের থেকে তুমি আমার মতন অনেক দিনের চেনা কাউকে বিয়ে করতে কমফোর্টেবল। আর তার ওপর আমি তো আবার সুস্থ হয়ে গিয়েছি, প্র্যাকটিস শুরু করেছি। তোমার মা বাবারও তাই আর আপত্তি থাকার কথা না। আর সেই জন্যই তুমি আবার যোগাযোগ করেছো। তবে কি বলো তো, ভালোবাসা এত হিসেব করে হয় না, এটা আজ আমি বুঝি। কারোর জন্য অপেক্ষা, তাকে পাওয়ার চেষ্টা, না পাওয়ার যন্ত্রণা, হারিয়ে ফেলার আক্ষেপ, সবটাই এখন আমি বুঝি। যাই হোক, আমি চাই তুমি নিজের জন্য খুব ভালো একটা লাইফ পার্টনার খুঁজে পাও, আর খুব ভালো থাকো। তবে সেই মানুষটা আমি নই। কথাটা শেষ করি অনন্ত এবার উঠে যাচ্ছিল মিথিলার সামনে থেকে। তবে ওর আচমকা একটা প্রশ্নে থেমে গেল, তুমি কি রূপকথাকে ভালোবাসো? কথাটা সেই মুহূর্তে অনন্ত চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছিল মিথিলা। তবে অনন্ত এর কোনো উত্তর না দিয়ে চোখটা নামিয়ে নিয়েছিল চুপচাপ। মিথিলা তখন একটু জোর করে হাসার চেষ্টা করে বলেছিল, বুঝেছি, ইটস টু পার্সোনাল, তাই উত্তর দেবে না। তবে নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। যাই হোক, যদি ভালোবেসে থাকো তাহলে সেটা মনে না রেখে বলে দিও, আসলাম, আর কখনো ফোন বা মেসেজ করে যোগাযোগ করব না আমি। এই শেষ, তুমিও ভালো থেকো। কথাগুলো বলেই সেদিন মিথিলা চলে গিয়েছিল। তবে ইচ্ছে থাকলে অনন্তকে পুরো সত্যিটা বলে যেতে পারেনিও, যে ২ বছর আগে মিথিলাই রূপকথাকে কলকাতা ছাড়তে বলেছিল। অনন্তর চোখে নিজেকে আর ছোট করতে পারবে না আসলে। কিন্তু মিথিলা চলে যাওয়ার পরও অনন্ত সেই মুহূর্তে চেয়ার ছেড়ে উঠতে পারেনি। বেশ কিছুক্ষণ একা একা ক্যান্টিনে বসে একটা কথাই ভাবছিল, যে মিথিলাও বুঝে গেল অনন্তর ভালোবাসাকে, শুধু যার বোঝার সেই চোখ বন্ধ করে রইল। আচ্ছা, রূপকথার সেই চোখই অনন্তর জন্য কখনোই খুলবে না আর? প্রশ্নটা মনে আসতেই হঠাৎ একটা ঝাঁকুনি লাগলো শরীরে। ট্রেনটা এতক্ষণে বোলপুর স্টেশনে এসে দাঁড়িয়েছে, আর অনন্ত সেই পুরনো ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে এসেছে। সত্যি, চলন্ত ট্রেন, তার পাশে চলে যাওয়া দুরন্ত রাস্তারা, ধানক্ষেত, লাল মাটি যে কত পুরনো দিন মনে করিয়ে দিতে পারে, সেটা একমাত্র জানলার ধারে সিটে বসে থাকা একলা মানুষটাই জানে। যাই হোক, অনন্ত আর সময় নষ্ট না করে বর্তমানে এগিয়ে গেল আবার। স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা একটা রিকশায় উঠে ২০ মিনিটের মধ্যে লালমাটির আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে ও এসে হাজির হলো রূপকথাদের স্কুলের সামনে। তারপর মোবাইলটা বার করে সে চেনা নম্বরটা ডায়াল করলো প্রায় ১ মাস বাদে। হ্যাঁ, এতদিন অনন্ত রূপকথার সাথে একবারও যোগাযোগ করেনি। আসলে রূপকথা যে ওকে ভালোবাসে না, রূপকথার জীবনে ওর থেকে বেশি অন্য কেউ ইম্পর্টেন্ট, এই সত্যিটাও কিছুতে একসেপ্ট করতে পারছিল না ভেতরে ভেতরে। তবে রূপকথার জন্য জমে থাকা ফিলিংসগুলোকে ভোলাও যে ওর পক্ষে সম্ভব না, সেটাও এই ১ মাসে খুব ভালো করে বুঝে গেছে অনন্ত। তাই নিজের মনের সাথে অনেক পরামর্শ করে আজ এখানে আসা, দুজনের একসাথে থাকার জন্য। একজনের ভালোবাসা তো যথেষ্ট। রূপকথার মনে যেই থাক, জীবনে অনন্ত থাকুক। আর কতদিন একতরফা ভালোবেসে একা একা এইভাবে এই শান্তিনিকেতনে পড়ে থাকবেও? যেই মহান ছেলেটা ওর জন্য কখনো ভাবলই না, ওর ইম্পর্টেন্সটাই বুঝলো না, তার জন্য এইভাবে নিজের লাইফটা কেন শেষ করবে রূপকথা? অনন্ত ওকে আজ বোঝাবে, এতদিনের জমাট ভালোবাসাকে এক্সপ্রেস করবে রূপকথার সামনে, যেটা সেদিন ওই কফি শপে বলতে পারিনি, আর সেটা এই শান্তিনিকেতনে বলে দেবে। জানে রূপকথা হয়তো কখনোই ওকে ভালোবাসা ফেরত দিতে পারবে না, সারা জীবনও শুধু একটা ভালো বন্ধুর জায়গায় থাকবে, কিন্তু তাও অ্যাটলিস্ট সঙ্গে তো থাকবে। আর দিনের পর দিন একসঙ্গে থাকতে থাকতে অনন্তর ভালোবাসা ফিলিংসগুলো দেখতে দেখতে হয়তো রূপকথাও কখনো ওকে ভালোবেসে ফেলতে পারে, বিয়ের জন্য রাজি হয়ে যেতে পারে। আর যদি সেসব নাও হয়, তাহলেও রূপকথা অনন্ত এটা তো জানবে যে এই পৃথিবীতে এমন একজন আছে যে শুধু রূপকথার জন্যই ভাবে, যার জীবনটা রূপকথা ছাড়া ইনকমপ্লিট। এই জানাটাও তো দরকার, তাতে যদি ওর একাকিত্বটা দূর হয়। অনন্ত যদি এটুকুও করতে পারে তাহলেই বা কম কি, তাই আর এই লুকোচুরি খেলা না, বন্ধুত্বের আড়ালে নিজের আসল মনটাকে আর লুকিয়ে রাখবে না অনন্ত। রূপকথাকে জানিয়ে দেবে ওর সব কথা, ওর মনের গোপনটা। আর নিজেও শুনবে রূপকথার কথা, যেই কথাগুলো এতদিন কাউকে বলতে পারেনি।
২ বছর আগে সেই ছেলেটা ঠিক কি এমন করেছিল যার জন্য একটা মেয়ে এইভাবে একা হয়ে যেতে পারে? ইস! ওই সময় তো অনন্ত নিজেও নিজের কেরিয়ার, মিথিলা এইসব নিয়ে এত ব্যস্ত থাকতো যে রূপকথাকে ফোন করারও সময় পেত না দিনের পর দিন। নিজেই তো রূপকথার সঙ্গে যোগাযোগটা কমিয়ে দিয়েছিল। তাই হয়তো রূপকথা কখনো ওই ছেলেটার ব্যাপারে কোনো কথা শেয়ার করতে পারেনি অনন্তকে। দোষটা তো ওরই। যদি তখনও রূপকথাকে শক্ত করে ধরে থাকতো তাহলে একটা বাইরের ছেলে কখনোই ওকে এতটা হার্ট করতে পারত না। ও যদি সেই সময় নিজের মধ্যে হারিয়ে না যেত, রূপকথার পাশে থাকতো আগের মতন, তাহলে হয়তো এই মাঝের ২ বছর ওদের জীবনে আসতোই না কখনো। আজকাল তো অনেক সময় এটাই মনে হয় অনন্তর যে ভাগ্যিস ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওর লাইফে, নইলে তো রূপকথা সত্যি আর কলকাতা ফিরতো না। সারা জীবনে এই মেয়েটার সাথে আর কখনোই দেখা হতো না ওর। যাই হোক, এইসব ভাবনার ভিড়ে কয়েকবার রিং হওয়ার পর ওপার থেকে সে চেনা গলাটা ভেসে এলো অনন্তর কানে। হ্যালো, তুমি কেমন আছো? রাগ কমলো তাহলে? রূপকথা বেশ অবাক হয়ে প্রশ্নগুলো জিজ্ঞেস করলো একসঙ্গে। অনন্ত ২ সেকেন্ড চুপ থেকে উত্তর দিল, তোর ওপর রেগে থাকা সম্ভব নয় এটা জানিস। যাই হোক, এখন দেখা করা যাবে? আমি তোদের স্কুলের বাইরে দাঁড়িয়ে। রূপকথা এবার সত্যি আকাশ থেকে পড়লো যেন। অনন্ত এখানে চলে এসেছে, আর একবার ওকে সামনাসামনি দেখতে পাবে। কথাটা ভেবে নিজেকে একটু এলোমেলো লাগছিল ওর। যাই হোক, এসব ভাবনার ভিড়ে কিছু কথা সাজিয়ে বলল, তুমি এত দূরে চলে এলে আর আমাকে আগে একবারও ফোন করে জানালে না? তাহলে আজ আমি ছুটি নিতাম। যাই হোক, আমি দারোয়ানকে পাঠাচ্ছি, ও তোমাকে হস্টেলে আমার ঘরে নিয়ে যাবে। আসলে এখন একটা ক্লাস নেওয়ার আছে, তুমি একটু ওয়েট করো হস্টেলে, ক্লাসটা শেষ করেই আমি আসছি। রূপকথার কথাটা শেষ করে ফোনটা রাখার ৫ মিনিটের মধ্যে স্কুলের একজন দারোয়ান এসে হাজির হলো অনন্তর সামনে। হস্টেলটা স্কুলের থেকে ৫ মিনিটের হাঁটা পথ। দারোয়ানের সঙ্গে টুকটাক কথা বলতে বলতেই সেটায় চলে এলো। রূপকথার ঘরটা দোতলায়। দারোয়ান গিয়ে ওর ঘরে তালাটা খুলে দিল অনন্তর বসার জন্য। আর অনন্ত অবশেষে এতদিন বাদে দেখতে পেল রূপকথার ২ বছরের ঠিকানাটা। ছোট্ট একটা ঘর, সামনে খোলা জানলা, ফার্নিচার বলতে একটা তক্তাপোষ, একটা চেয়ার টেবিল আর পুরনো আমলের একখানা আলমারি, ব্যাস। এইটুকুর মধ্যে রূপকথা এতদিন ধরে কাটিয়ে যাচ্ছে নিজের জীবন। কলকাতার ভিড় ছেড়ে শান্ত, চুপচাপ একটা জীবন। এসব ভাবতে ভাবতেই ঘরের এদিক সেদিক ঘুরছিল অনন্ত, আর তখনই হঠাৎ টেবিলে রাখা একটা গোলাপি রঙের ডায়েরির দিকে চোখ পড়ে গেল ওর। এটা সেই পুরনো ডায়েরিটা না? অনেকবার এই ডায়েরিটা লিখতে দেখেছে অনুপ কথাকে, তবে অনন্তকে সামনে আসতে দেখলে লেখা বন্ধ করে দিত সব সময়। যেন কিছু একটা লুকোনোর চেষ্টা করতো ডায়েরিটায়। কথাগুলো মনে আসতেই হঠাৎ আর একটা কথাও মাথায় এলো ওর। আচ্ছা, এই ডায়েরিতে এই অচেনা ছেলেটার ব্যাপারে কিছু লেখা নেই তো? অনন্তর মনে এতদিন ধরে যেই প্রশ্নগুলো ছিল তার উত্তর এই ডায়েরির পাতায় নেই তো? কথাটা ভাবা মাত্রই অনন্ত টেবিল থেকে ডায়েরিটা তুলে নিল সঙ্গে সঙ্গে। তারপর অনেক প্রশ্নের ভিড়ে ডায়েরির প্রথম পাতা খুলে বসলো। এরপর পাতার পর পাতা যত উল্টাতে থাকলো, রূপকথার ইনকমপ্লিট একতরফা গল্পটা যেন অনন্ত চোখের সামনে স্পষ্ট হয়ে ভাসতে শুরু করলো। সে অষ্টমীর সকাল, নীল রঙের শাড়ি, লক্ষ্মী পুজোর সন্ধে, মিথিলার সাথে আলাপ, রূপকথাকে মিথিলার সে একটা ফোন কল, ওর কলকাতা ছাড়ার ডিসিশন, শান্তিনিকেতনে এই চাকরি, সবকিছুর মাঝে অনন্ত। রূপকথার একতরফা ভালোবাসার নাম অনন্ত? এতগুলো দিন ধরে চুপচাপ নিঃশব্দে তার মানে রূপকথাই যন্ত্রণা সহ্য করে গেছে ওর ভুলের জন্য। নিজের গালে নিজেকে একটা চড় মারতে ইচ্ছে করছে অনন্তর এখন। এতটা ইনসেনসিটিভি, এতটা অন্ধ ঠিক কবে হলো যে রূপকথাকে এত কাছ থেকে দেখে ওর ইমোশনগুলো বুঝতে পারলো না একবারও? এইভাবে দিনের পর দিন হার্ট করে গেল ওকে। ওর চুপচাপ থমকে যাওয়া জীবন, গুমড়ে গুমড়ে থাকার কারণ সবটাই অনন্তর জন্য। কথাগুলো ভাবতে ভাবতে ওর চোখটা ঝাপসা হয়ে এলো হঠাৎ জলে। আর তখনই রূপকথার গলার আওয়াজ কানে এলো, সরি অনন্ত, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হলো না। আসলে ক্লাসটা শেষ হতে একটু দেরি হলো আজ, তাই। এক নিঃশ্বাসে কথাগুলো বলতে বলতে দরজার সামনে এসে দাঁড়িয়েছে এখন। তবে কথাগুলো এই মুহূর্তে আর শেষ করতে পারলো না ঠিক। অনন্তর হাতে নিজে ডায়েরিটা দেখেও থমকে গেল হঠাৎ। অনন্ত চোখগুলো এখন একদম স্থির, দৃষ্টিতে কেমন অন্য, নিষ্পলক ভাবে রূপকথার দিকে তাকিয়ে এখনো, যেন রূপকথা নিজের মনের আয়নাটা ধরে আছে ওর সামনে, যেখানে আজ সব স্পষ্ট। কথাটা ভেবেই রূপকথার কেমন এলোমেলো লাগছে নিজেকে। তার মানে কি অনন্ত ডায়েরিটা পড়ে ফেলেছে? ওর এতদিনের তৈরি আড়ালটা ভেঙে গেছে আজ, সবকিছু জেনে ফেলেছেও। কথাগুলো মনে আসতেই ও দরজা থেকে দৌড়ে এসে অনন্তর হাত থেকে ডায়েরিটা কেড়ে নিল। তারপর আর ১ সেকেন্ডও অপেক্ষা না করে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। মনে হচ্ছে অনন্তর থেকে নিজেকে যদি কোথাও লুকিয়ে রাখতে পারে তাহলে বোধহয় খুব ভালো হয়। কারণ সব জেনে অনন্ত তো ওকে ভালোবাসবে না, উল্টে ওর একতরফা ভালোবাসার জন্য সিম্প্যাথি দেখাবে হয়তো। খুব করুণ চোখে তাকাবে ওর দিকে এরপর, যেটা রূপকথা কিছুতে মেনে নেবে না। তাই করিডোরটা দিয়ে জোর পা চালালো এই সময়, কিন্তু থমকে গেল আবার অনন্তর গলার আওয়াজ শুনে। দাঁড়া রূপকথা, কোথায় যাচ্ছিস তুই? প্লিজ, আমাদের এখন কথা হওয়াটা খুব দরকার। আমার তোকে কিছু না। রূপকথার অনন্তর কথাটাকে
কমপ্লিট করতে দিল না, তার বদলে নিজে দৃঢ় গলায় বলে উঠল, আমাদের আর কোনো কথা নেই, তুমি এই ডায়েরিতে যা পড়েছো সব ভুলে যাও। আমি ভালোবেসেছিলাম, আমার প্রবলেম ছিল সেটা, এতে তোমার কখনো কিছু করার ছিল না, তাই এই ডায়েরির সব কথা তুমি ভুলে যাও। আর তুমি আর মিথিলা ভালো থেকো, আমি এটা চাই। আর একটাই রিকোয়েস্ট, আমার সঙ্গে এসো না এখন, তুমি কলকাতা ফিরে যাও। কথাগুলো শেষ করে রূপকথা দাঁড়ানো না করিডোরে। অনন্তর গলার আওয়াজ, ওর অস্তিত্ব সবকিছুর থেকে মনে হচ্ছে দূরে চলে যায় কোথাও। তাই যতটা সম্ভব জোরে পা চালালো, তবে ফাঁকা করিডোরে অনন্ত দাঁড়িয়ে রইল অনেকক্ষণ আবছা চোখে। না, ও এখান থেকে আর কোথাও যাবে না রূপকথাকে ছাড়া। এতদিন রূপকথা অপেক্ষা করেছে, আজও অপেক্ষা করবে, শেষ পর্যন্ত অপেক্ষা করবে। সেদিন এই অপেক্ষা প্রায় রাত অবধি চলেছিল অনন্তর, তাও তখন ঘড়িতে 9টা। রূপকথা এলোমেলোভাবে এদিক ওদিক ঘুরে সেই ওর পুরনো ঠিকানায় ফিরেছিল অবশেষে। ইচ্ছে করেই আজ দেরি করেছে, ও জানে এতক্ষণ নিশ্চয়ই কেউ ওর জন্য অপেক্ষা করবে না। আর রূপকথা নিজেও তো আর মুখোমুখি হতে চায় না কখনো, তাই সে চলে গেলেই ভালো। এইসব ভাবতে ভাবতে ধীর পায়ে হস্টেলের দরজার সামনে এগোচ্ছিল, তখনই আবার সে সকালের মতন চেনা গলার আওয়াজটা ওকে হঠাৎ থামিয়ে দিল। অনন্ত এই মুহূর্তে বেশ দৃঢ় গলায় পেছন থেকে এসে বলল, দাঁড়া রূপকথা, তোকে আমার সাথে কথা বলতেই হবে, নইলে আমি কোথাও যাব না এখান থেকে, বুঝলি? রূপকথা এবার পেছনে ঘুরে অবাক না হয়ে পারল না। একটু বিধ্বস্ত চেহারায় সেই ছেলেটাই ওর সামনে এসে দাঁড়িয়ে এখন। তার মানে অনন্ত সকাল থেকে এখনো অবধি অপেক্ষা করছিল এখানে, যায়নি কলকাতা ফিরে। কিন্তু কেন? কি বলার আছে ওর? আর কি বা কথা থাকতে পারে রূপকথার সাথে? কিছুই বুঝতে পারছে না। তবে সকালের মতন আর পালিয়েও যেতে পারছে না অনন্তর সামনে থেকে। তাহলে কে বলতে পারে সারা রাতই হয়তো এই হস্টেলটার বাইরে দাঁড়িয়ে থাকবে ছেলেটা। এইসব ভাবনার ভিড়ে কেমন পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে রূপকথা। তখন অনন্তই বলে উঠল আবার, মিথিলাকে আমি ভালোবাসি না, আমি প্রথম থেকে আজ অব্দি শুধু তোকে ভালোবেসেছি। কখনো না বুঝে তো কখনো বুঝে, শুধু তোর জন্যই ফিল করেছি, তোর কথাই ভেবেছি। আর আজ এই কথাটা বলার জন্য আমি শান্তিনিকেতন এসেছিলাম, শুধু তোর জন্য শান্তিনিকেতন এসেছিলাম, তোর লাইফে নিজের জন্য একটু জায়গা চাইতে এসেছিলাম। অনন্তর কথার রূপকথার কোনো মানে খুঁজে পেল না এখন। সব যেন হিসেবের বাইরে লাগছে ওর। হঠাৎ এতদিন বাদে এইসব কেন বলছে আজ অনন্ত? ওর ডায়েরি পড়েছে বলে? কথাটা মনে হতে রূপকথা বলে উঠল, কেন এসব বলছো তুমি? আমি জানি তুমি প্রথম থেকে মিথিলাকেই তো ভালোবাসতে, আমি তো কখনো ছিলামই না তোমার কাছে আলাদা করে। তাহলে আজ হঠাৎ? অনন্ত এবার একটু অধৈর্য হয়ে রূপকথাকে থামিয়ে দিল, তারপর আরো দৃঢ় গলায় বলল, আজ হঠাৎ? একদিনে নয় রূপকথা, 2 বছর ধরে। তুই কলকাতা ছেড়ে চলে আসার পর থেকে রোজ প্রত্যেকদিন শুধু তোর কথাই ভেবেছি। তোকে কতভাবে খোঁজার চেষ্টা করেছি জানিস? তোর ইউনিভার্সিটি, যে কটা বন্ধুকে আমি চিনি, তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে যত রকমভাবে চেষ্টা করা যায় করেছি। এমনকি আমার অ্যাক্সিডেন্টের পর আমি কতবার সুইসাইড করতে গিয়েও করতে পারিনি, শুধু তোকে দেখবো বলে। হাতে ব্লেড নিয়েও বসে থেকেছি রাতের পর রাত জেগে, একটা পঙ্গু জীবনকে সঙ্গে করে, শুধু তোর সাথে আরেকবার কথা বলবো বলে, তোর গলার আওয়াজটা আরেকবার শুনবো বলে। আর তারপর যখন তুই সত্যি এলি কলকাতায়, তখন মনে হয়েছিল হারানো সবকিছুকে আবার ফিরে পেয়ে গেছি, একদম বিনা নোটিশে। তোকে এইসব কিছু তো আমি সেই দিনই কফি শপে বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি, মিথিলা চলে এসেছিল তাই। কথাগুলো বলে এবার অনন্ত থামলো একটু। রূপকথা এখনো ওরকম মূর্তির মতনই দাঁড়িয়ে, এতদিন বাদে যে এইসব কথা শুনবে সে ছেলেটার কাছ থেকে, এটা তো স্বপ্নেও ভাবেনি। তাই কোনো কথা, কোনো শব্দ আসছে না মুখে। ব্যাপারটা খেয়াল করে অনন্তই আবার বলে উঠল, আমি জানি না সত্যি যে তুই আমাকে আর নিজের লাইফে আসতে দিবি কিনা। আমার মতন ইনসেনসিটিভি চোখ থাকতে অন্ধ একজন মানুষকে ভালোবাসবি কিনা। আর তবে আমি অপেক্ষা করব, আজকের মতন প্রত্যেকটা দিন অপেক্ষা করব, আই প্রমিস। কথাটা শেষ করে অনন্ত এবার চুপ করে গেল। না, ওর আর বলার মতন মুখ নেই আজ কিছু। আসলে যেই মেয়েটা এতদিন ধরে ওর জন্য এত কষ্ট পেয়েছে, তার কাছ থেকে সত্যি আর কি মুখ নিয়ে ভালোবাসা চাইবে? আজ হয়তো রূপকথা না বলার দিন, ওর মুখ ঘুরে চলে যাওয়ার দিন। অনন্তর এইসব এইসব ভাবনার ভিড়ে হঠাৎ চারিদিকের নিস্তব্ধতা ভেঙে রূপকথা আস্তে গলায় বলে উঠল, তোমাকে যেতে দিলাম কবে আমার জীবন থেকে, যে আবার নতুন করে আসতে দেব? তুমি তো সবসময় আমার সঙ্গেই ছিলে, ওই ডায়েরির পাতাগুলোর মধ্যে মনের গোপনে। কথাটা শেষ করেই ও সব দূরত্ব ভেঙে অনন্তর দিকে এগিয়ে এসে ওকে আঁকড়ে ধরলো আজ শক্ত করে, সারা জীবনের জন্য। আর অনন্ত হঠাৎ এই মুহূর্তে অবাক, কাচের দেওয়ালটা যে অবশেষে ভেঙে যাবে সত্যি সত্যি এটাও কল্পনাও করেনি। ওর মুখে হাসি, এতদিনের অপেক্ষার পর কাউকে ফিরে পাওয়ার হাসি, ওই ইনকমপ্লিট গল্পটা কমপ্লিট হওয়ার হাসি। হয়তো আমাদের সবারই এই মনের গোপনটা থাকে, যেখানে খুব যত্ন করে সাজিয়ে রাখি আমরা একজনকে, ভালোবাসি চুপচাপ নিঃশব্দে, আর অপেক্ষা করি রোজ ওই অসমাপ্ত গল্পটার পূরণ হওয়ার অপেক্ষা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।